উস্তাদ, রাতটা কেমন জানি তাড়াতাড়ি টাইম আইলো। আর এই শব্দটা কিসে? আমার তো গায়ে কাটা দিতেছে। মনে হইতাছে জঙ্গলের ভিতর হাজার হাজার কিছু এক লগে নড়াচড়া করতেছে। এইটা জল জঙ্গলের রাত শফিক। এইখানে রাত নিজের নিয়মেই নামে, আর জঙ্গলের শব্দ জঙ্গলের নিয়মেই বাজে। তুই শহরের পোলা, এইগুলোর মর্ম বুঝবি না, চুপচাপ আয়। কিন্তু মোরল সাপ যেমনে কইল চৌধুরী বাড়ির ভিতর লাশ, ওই বাড়িতে তো দিনের বেলাতেও কেউ পা বাড়ায় না। লোকে কয় বাড়ির দেওয়ালে কান পাতলে নাকি মানুষের গংরানির শব্দ পাওয়া যায়। মানুষের গংরানি তো শুনস নাই, কিন্তু মরা মানুষের চুপ থাকাটা দেখছস কোনো দিন? কিছু লাশ আছে যারা ময়রাও কথা কয়, তাদের ফরিদটা কথা কয়, তাদের জখম কথা কয়। আমরা হইলাম সেই লাশের কথার অনুবাদক। চল। ইনি হচ্ছেন গফুর ওস্তাদ। জীবনের প্রায় 20টা বছর ধরে তিনি মানুষের শেষ যাত্রার সঙ্গী। কবর খোঁড়া, লাশ ধোয়ানো, দাফন করা, মৃত্যুর এমন কোনো পর্যায় নেই যা তার হাত দিয়ে পার হয়নি। তিনি লাশের নীরবতাকে পড়তে পারেন। আর তার সাথে মাস 6 ধরে যোগ দিয়েছেন শফিক। পেটের দায়ে এই পেশায় এলেও সে এখনো কবরের মাটির গন্ধ আর মৃত্যুর শীতলতার সাথে নিজেকে মানিয়ে নিতে পারেনি। বিশাল এক জমিদার বাড়ির কঙ্কালসার অবয়ব অন্ধকারে দাঁড়িয়ে আছে। বাড়ির দেয়ালে বট অসত্যের শিকড় সাপের মতো জড়িয়ে আছে। সবকিছু পুরু আঠালো মাকড়সার জালে ঢাকা, যেন বাড়িটা নিজেই একটা বিশাল ফাঁদ। হ্যারিকেনের আলোয় সেই জালগুলোর উপর মতো চকচক করছে। ইয়া আল্লাহ, এইটা তো বাড়ি না, মাকড়সার রাজ্য। আমি ভিতরে যাবো না উস্তাদ, আমার দম বন্ধ হয়ে আসতেছে। লাশ কি বাইরে আইসা তোরে সালাম দিব? ভয়রে জয় করতে না পারলে এই কাম সাইডা দে। এখন আমার পিছে পিছে আয়, আর কোনো কথা না। গফুর আর শফিক কোনো মতে বাড়ির ভেতরে প্রবেশ করল। ভেতরে পচা কাঠ আর স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ। তাদের পায়ের নিচে শুকনো পাতা আর ভাঙা কাচের টুকরো মরমর করে উঠছে। আর সেই কিটকিটে শব্দটা এখন আরো কাছে। মনে হচ্ছে যেন দেয়ালের ভেতর থেকে আসছে। তারা একটা বিশাল ঘরে প্রবেশ করলো। ঘরের মাঝখানে ছাদ থেকে ঝুলে থাকা এক বিরাট ঝাড়বাতির নিচে রতনের লাশটা পড়ে আছে, কিন্তু স্বাভাবিকভাবে নয়। লাশটা হাঁটু গেড়ে বসার ভঙ্গিতে, কিন্তু তার মাথাটা পুরোপুরি পেছন দিকে ঘোরানো, যেন সে নিজের পিঠ দেখছে। তার চোখ দুটো খোলা এবং বিস্ময়ে ভরা, কিন্তু সেই চোখে কোনো মনি নেই, শুধু ধূসর। আর তার পুরো শরীরটা অস্বাভাবিক সাদা রেশমি সুতো দিয়ে মোড়ানো, ঠিক যেন একটা মাকড়সার শিকার। এটা এটা কি? এটা তো লাশ না, এটা। চুপ, একদম চুপ। গফুর তার অভিজ্ঞ চোখ দিয়ে লাশটা জরিপ করছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, রক্তপাতের দাগ নেই, কিন্তু তার চামড়ার নিচে হাতের শিরা বরাবর কিছু একটা যেন ধীরে ধীরে নড়াচড়া করছে। চারপাশে কয়েকটি মশাল জ্বলছে। গফুর আর শফিক মিলে লাশটাকে একটা চৌকির উপর শুইয়েছে। মোরল এবং আরো 2-1 গ্রামবাসী দূরে দাঁড়িয়ে আছে। তাদের মুখে প্রচন্ড আতঙ্ক। এমন মরণ তো জীবনেও দেখিনি গফুর। রতন পোলাটা তো ভালো আছিল, চৌধুরী বাড়িতে কেন মরতে গেল? সব প্রশ্নের উত্তর লাশ দেয় না মোরল সাপ। কিছু উত্তর জ্যান্ত মানুষের কাছেও খুঁজতে হয়। গফুর লাশের শরীর থেকে সেই অদ্ভুত রেশমি সুতোর আবরণটা সরাতে শুরু করল। সুতোগুলো অস্বাভাবিক শক্ত এবং আঠালো। আবরণটা সরাতেই এক ভয়ঙ্কর দৃশ্য বেরিয়ে এলো।
রতনের চামড়া ফ্যাকাশে এবং ঠান্ডা, কিন্তু শক্ত, যেন মোম দিয়ে তৈরি। গফুর লাশটার হাতটা সোজা করার চেষ্টা করতেই একটা বিকট মটমট করে শব্দ হলো। রতনের কনুইটা সামনের দিকে না বেঁকে আড়াআড়িভাবে পেছনের দিকে মাকড়সার পায়ের মতো বেঁকে গেল। উস্তাদ, উস্তাদ, আমি আর পারবো না, ওর শরীরের ভিতর সব ভাঙা গেছে। গফুর সেদিকে পাত্তা না দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। সে রতনের গলার কাছে একটা ছোট ক্ষতচিহ্ন দেখতে পেল। ক্ষতটা কোনো ছুরি বা অস্ত্রের নয়, দেখতে ঠিক দুটো পিন ফোটানোর মতো, অনেকটা সাপের কামড়ের মতো, কিন্তু আরো ছোট। গফুর ক্ষতটা পরীক্ষা করার জন্য ঝুঁকতেই রতনের মৃতদেহটা হঠাৎ করেই এক ঝটকা দিয়ে উপরে উঠে গেল। তার বুকের পাথরটা ধরফর করে উঠল, যেন ভেতরে হৃৎপিণ্ড নয়, অন্য কিছু লাফাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে রতনের শক্ত হয়ে থাকা আঙুলের একটা ধারালো নখ শফিকের হাতে গভীর একটা আঁচড় কেটে দিল। আঁচড়ের জায়গাটা থেকে রক্ত বের হওয়ার বদলে কেমন একটা কালচে সবুজ পুজের মতো বের হচ্ছে। গফুর চমকে শফিকের হাতের দিকে তাকায়। তার অভিজ্ঞ চোখ এক অজানা আশঙ্কায় কুঁচকে গেল। এইটা কোনো সাধারণ মৃত্যু না গফুর, এইটা এক অভিশাপের চিহ্ন। চৌধুরী বংশের শেষ জমিদার আকরাম চৌধুরী আমরত্ব লাভের জন্য এক তান্ত্রিকের সাহায্য নিছিল। সে এক শয়তানি শক্তির পূজা করত, যার প্রতীক ছিল মানুষ ও মাকড়সা, কিন্তু অমরত্বের বদলে সে এক ভয়ঙ্কর অভিশাপ পায়। তার শরীর এক জীবন্ত শকুনে পরিণত হয়, আর তার আত্মা সেই মাকড়সার গোলাম হয়ে যায়। লোকে বলে সেই অভিশপ্ত আত্মা এখন ওই বাড়িতে শিকারের অপেক্ষায় থাকে। যার শরীরে তার বিষ প্রবেশ করে, তার শরীরটাও ধীরে ধীরে ওই শয়তানের নতুন বাসা হইয়া ওঠে। তার মানে শফিক? সর্বনাশ! এই আসর সাধারণ আসর না, এইটা বিষের বিস্তার। আইজ রাইতের মধ্যেই যদি এর প্রতিকার না করা যায়, তাইলে শফিকের শরীরটাও রতনের মতো হইয়া যাইব। ও রক্ত মাংস ওই শয়তানের খাবার হইব, আর ওর শরীরটা হইব নতুন মাকড়সার জন্মস্থান। না, আমার কি হইব হুজুর? আমার শরীরটা কেমন জানি করতেছে, চামড়ার নিচে চুলকাইতেছে। আমার অনেক খিদা পাইতেছে। কথা বলতে বলতেই শফিক পাশে থাকা একটা মাটির পাত্র থেকে একটা জ্যান্ত আরশোলা তুলে নিয়ে অবলীলায় মুখে পুড়ে দিল এবং কচকচ করে চিবোতে শুরু করলো। দৃশ্যটা দেখে মোরল আর ইমাম সাহেব ভয়ে জমে গেল। এর প্রতিকার কি হুজুর, বলেন। উপায় একটাই, চৌধুরী বাড়ির গভীরে যেখানে আকাম চৌধুরী পূজা করত, সেইখানে একটা কালো পাথরের মাকড়সার মূর্তি আছে। ওইটাই অভিশাপের উৎস। সূর্য ডোবার আগে ওই মূর্তিটারে ভাইঙ্গা গুড়াইয়া দিতে হইব। কিন্তু সাবধান, ওই বাড়ির প্রতিটা ছায়া, প্রতিটা কোণা এখন ওই শয়তানের পাহারায়। গফুর আর শফিক আবার সেই অভিশপ্ত বাড়িতে ফিরে এসেছে। শফিকের অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। তার চোখ দুটো লাল হয়ে গেছে। সে মাঝে মাঝে কিটকিট শব্দ করছে এবং তার হাঁটার ভঙ্গি পাল্টে গেছে। জ্ঞান হারাইস না শফিক, নিজেরে শক্ত রাখ, আমরা প্রায় চইলাইছি। তারা একটা গোপন সুড়ঙ্গের ভেতর দিয়ে এক স্যাঁতস্যাঁতে ঘরে প্রবেশ করল। ঘরের মাঝখানে একটা পাথরের বেদির ওপর সেই কালো মূর্তিটা রাখা। একটা বিশাল মাকড়সার শরীর, কিন্তু মুখটা মানুষের। তারা মূর্তিটার দিকে এগুতেই ঘরের কোণায় অন্ধকারের মধ্যে কিছু একটা নড়ে চড়ে উঠল। রতনের লাশটা, কিন্তু ওটা আর লাশ নেই। ওর শরীরটা বীভৎসভাবে রূপান্তরিত হয়েছে। তার পিঠ থেকে মাকড়সার মতো অতিরিক্ত কয়েকটি পা বেরিয়ে এসেছে। মুখটা লম্বা হয়ে গেছে, আর তার ধূসর চোখগুলো অন্ধকারে জ্বলছে। উস্তাদ, আমারে এমন বানাইয়া দিব, আমারে বাঁচান। প্রাণীটা ছাদ থেকে লাফ দিয়ে গফুরের উপর ঝাঁপিয়ে পড়ল। সাথে সাথে গফুর তার শাবল দিয়ে আঘাত করল, কিন্তু প্রাণীটার শরীর অস্বাভাবিক রকমের শক্ত। দস্তাদস্তির এক পর্যায়ে
গফুরের হাত থেকে শাবলটা ছিটকে পড়ে গেল। প্রাণীটা যখন গফুরকে শেষ আঘাত হানতে যাবে, ঠিক তখনই শফিক তার শেষ মনুষ্যত্বটুকু দিয়ে চিৎকার করে উঠল, না! এবং পাশে থাকা একটা ভাঙা মশাল নিয়ে প্রাণীটার চোখে আঘাত করল। প্রাণীটা যন্ত্রণায় একটা চিৎকার করে পেছনে সরে এলো। এই সুযোগে গফুর দৌড়ে গিয়ে ছিটকে পড়া শাবলটা তুলে নিল এবং তার জীবনের সমস্ত শক্তি দিয়ে কালো পাথরের মূর্তিটার উপর আঘাত করল। একটা কাঁচ ভাঙার মতো তীব্র শব্দে মূর্তিটা ভেঙে চুরমার হয়ে গেল। মূর্তিটা ভাঙার সাথে সাথে রতন প্রাণীটার শরীর থেকে এক গগনবিদারী আর্তনাদ বেরিয়ে এলো। তার শরীরটা গলে যেতে শুরু করেছে, কালো ধোঁয়ার আঠালো জালে পরিণত হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে। শফিকের শরীরটা একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে মাটিতে পড়ে যায় এবং সে জ্ঞান হারায়। আমি আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না ওস্তাদ, আপনি না থাকলে। আরে, ঋণ শোধ করার কথা ভাবিস না। জীবন পাইছস, শুক্রিয়া কর, এখন সব ঠিক আছে। শফিক ঘুমানোর জন্য ভেতরে চলে যায়। গফুর একা বসে থাকে। হঠাৎ তার চোখ পড়ে শফিকের চলে যাওয়ার পথের দিকে। সে স্পষ্ট দেখতে পাচ্ছে শফিকের পায়ের ছাপের পাশে মাটিতে আরো কয়েকটি ছোট ছোট অদ্ভুত পায়ের ছাপ পড়ছে, ঠিক যেন একটা মাকড়সা তার পাশে পাশে হেঁটে চলেছে। গফুর বিড়িটা মুখ থেকে নামালো। তার কপালে চিন্তার ভাঁজ আগের চেয়েও গভীর। সে বুঝতে পেরেছে অভিশাপ হয়তো ধ্বংস হয়েছে, কিন্তু তার বিষ এখনো রয়ে গেছে।